প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভোর সকালে কেউ আমার কান ধরে টেনে তুলল। আমি ঘুম ঘুম চোখে তার দিকে না তাকিয়েই তার হাতের মধ্যে ঠাস করে একটা চড় মারলাম। এবার সে রেগে কান ছেড়ে কানের নিচে একটা থাপ্পড় বসিয়ে দিল। হকচকিয়ে লাফ দিয়ে উঠলাম। বাম কানটা ঝিমঝিম করছে। আমার সাথে কি হয়েছে তা বুঝতে আমার 2 মিনিট লাগলো। রেগে সামনে বাঘের মতো তাকাতেই বাঘ থেকে চুপসে বিড়াল হয়ে গেলাম। সামনে থাকা ব্যক্তিটাকে দেখে আমার ঘুম এক নিমিষেই পালালো। আমার সামনে দাঁড়িয়ে আছে আব্বুর ফুফাতো ভাইয়ের ছেলে তানভীর আহমেদ ওরফে তেজ। যেমন নাম তেমন কাম, সব কিছুতে তেজ দেখায় এই শয়তানটা। 13টা বাজাতে এই হারামিটাই যথেষ্ট। এই শয়তানটার আমার ভালো সহ্য হয় না, তাই তো সকাল সকাল আমার ঘুম নষ্ট করতে চলে এসেছে। আমি এক হাতে কান ধরে ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছি। তানভীরের ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। পৃথিবীতে যদি আমি কাউকে ভয় পাই তাহলে সেটা হলো এই খাটাসটা। তানভীর বলল, তোর সাহস কি করে হলো আমাকে চড় মারিস? তুই আমার কান ধরেছিস কেন? কি বললি তুই? আমি তোকে কৈফিয়ত দেব? তুই কান ধরলে সেটা সমস্যা নেই, আর আমি চড় মারলেই সমস্যা? ভেবেছিস কি তুই সব সময় আমার সাথে এরকম করবে আর আমি চুপচাপ সহ্য করে যাব? তুই যে আমার কানের নিচে একটা দিলি। কথাগুলো একদমে বলে হাঁপ ছাড়লাম। তানভীরের দিকে তাকাতেই আমার ভয়ে কলিজা শুকিয়ে গেল। চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে আছে, মনে হচ্ছে আমাকে গিলে খেয়ে ফেলবে। আমি দাঁতগুলো বের করে একটা শুকনো হাসি দিলাম। তাতে লাভ হলো না। আমি ওর মন জয় করতে পারলাম না, বরঞ্চ আমার ক্যাবলাকান্ত হাসি দেখে ও আরো রেগে গেল। সামনে এগিয়ে এসে এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। আমার তো জান যায় যায় অবস্থা। তানভীর দাঁতে দাঁত চেপে বলল, খুব সাহস হয়ে গেছে তোর, আমার মুখে মুখে কথা বলিস। যে আমি রাস্তায় গিয়েছি সেই সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরানো শুরু করছিস। ছাড়, লাগছে তো। ওই কানা ছাড়বি? আমার লাগছে। তানভীর সব সময় সরু ফ্রেমের চশমা পরে থাকে, যার কারণে আমি ওকে কানা বলি। কানা শব্দটা তানভীর একদম সহ্য করতে পারে না। আমার মুখে কানা শব্দটি শুনে চুল ছেড়ে ঠাস করে একটা গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি এক হাত দিয়ে গাল ধরে চুপ হয়ে গেলাম। তানভীর বলল, তোকে না বলেছি আমাকে কানা বলতে না, তারপরও বলেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। আমাকে কানা বলার মজা তোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। আমার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। আমি ভালো মেয়ের মতো চুপচাপ ওর সাথে গেলাম, নইলে যে আবার দুটো পড়বে গালে। কিচেনে মা কাজ করছে। মায়ের সামনে আমরা দুজন হাজির হলাম। তানভীর মাকে বলল, মা, আমি রিয়াকে আমার সাথে নিয়ে গেলাম। মা খুশি মনে উত্তর দিল, আচ্ছা বাবা, নিয়ে যা। দেখিস গাধাটাকে পিটিয়ে মানুষ করতে পারিস কিনা। তুই এই 1 সপ্তাহ ছিলি না, আমাদের অবস্থা না যে হাল করে ফেলছে। মায়ের কথা শুনে রাগে আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তানভীর বলল, চিন্তা করবেন না মা, এখন তো আমি এসে পড়েছি, সব ঠিক হয়ে যাবে। তানভীর আমার দিকে তাকিয়ে ডেভিল মার্কা হাসি দিল। ওর হাসি দেখে আমার পিত্তি জ্বলে যাচ্ছে। আমাকে টেনে নিয়ে গাড়িতে বসালো। আমাদের বাড়ি থেকে তানভীরদের বাড়ি যেতে গাড়িতে 10 মিনিট লাগে। আমাকে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভারের সিটে বসে বলল, অনেক সাহস বেড়ে গেছে তোর, মুখে মুখে তর্ক করিস। তোকে বাড়িতে নিয়ে এগুলো সুদসহ উসুল করব। আমি কিছুই বললাম না। সারা শরীর রাগে মনে হয় ফেটে যাচ্ছে, আবার ভয়ও করছে। যেদিন ওদের বাড়িতে নিয়ে যায়
সেদিন আমার কপালে শনি আছে। নির্ঘাত রুমে আটকে রেখে সারাদিন আমাকে দিয়ে কাজ করিয়ে নেবে। আমি রিয়া, বাবা মায়ের দুই মাত্র মেয়ের মধ্যে বড় মেয়ে। সবে মাত্র এইচএসসি দিয়েছি। আর যে হনুমানটার সাথে গাড়িতে যাচ্ছি ওর পরিচয় তো আগেই পেয়েছেন। তার পাশাপাশি আমার হাজবেন্ড অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, আমার থেকে 5 বছরের বড়। তানভীরের বাবা ও আমার বাবা বিজনেস পার্টনার। দুই ভাই সম্পর্ক ঠিক রাখতে আমাকে ও তানভীরকে বিয়ে দিয়েছে আরও 1 বছর আগে। এখন শুধু অনুষ্ঠান করে উঠিয়ে নিতে বাকি। তানভীরের পড়াশোনা শেষ হলেই আমাকে ওর ঘাড়ে চাপিয়ে দিবে। বিয়েতে আমার কোনো মত ছিল না। তানভীর এক প্রকার জোর করেই আমায় বিয়ে করেছে। কেন সেটা আমি জানি না। তানভীর ও আমি একে অপরকে তুই করে বলি। কি করব, ছোটবেলার অভ্যাস তো, তাই ছাড়তে পারি না। দুজনের সাথে সাপে নেউলে সম্পর্ক। আমি তানভীরকে রাক্ষসের মতো ভয় পাই। আমি খুব দুষ্ট, চঞ্চল ও অবাধ্য মেয়ে। কারো কথা শুনি না। যখন যা মন চাইবে তাই করব। মা আমাকে নিয়ে মহাবিরক্ত। তানভীর থাকায় তিনি বর্তমানে হাঁপ ছেড়ে বেঁচেছেন। মা ভালো করেই জানে আমি তানভীরকে জমের মতো ভয় পাই। তাই বাড়িতে কোনো দুষ্টুমি করলেই মা তানভীরকে ডাকে। মায়ের বিশ্বাস আমাকে যদি কেউ ঠিক করতে পারে সেটা তানভীর। তানভীরদের বাড়ির সামনে গাড়ি থামলো। গাড়ি থেকে নাম। আমি বাড়ি যাব। এটাকে দেখে তোর গোয়ালঘর মনে হচ্ছে? আমি আমাদের বাড়ি যাব। দেখ রিয়া, আমাকে রাগাস না, তাহলে ভালো হবে না। চুপচাপ ভালো মেয়ের মতো গাড়ি থেকে নাম। তানভীর গাড়ি থেকে নামলো। আমি ঠায় মেরে সিটে বসে আছি। আজ যদি এই বাড়িতে ঢুকি তাহলে সারা দিনও বের হতে পারবো না। তুই কি বের হবি নাকি আমি অন্য ব্যবস্থা নিব? আমি বাচ্চা ফেস করে কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, সরি ভাইয়া, আমি আর কখনো তোকে মারবো না, চোখে চোখ রেখে কথা বলবো না। প্লিজ ভাইয়া, এবারের মতো ছেড়ে দে। আই প্রমিস, জীবনে আর ভুল হবে না। আমার মুখে ভাইয়া ডাক শুনে তানভীরের চোখ দুটো দপ করে জ্বলে উঠল। গাড়ির দরজা খুলে আমার হাত দুটি চেপে ধরলো। ব্যথায় হাত অবশ হয়ে আসছে। তানভীর চোখ লাল করে বলল, তোকে না কতবার বলছি আমাকে ভাইয়া বলবি না? আমি তোর হাজব্যান্ড। হাজব্যান্ডকে কখনো ভাইয়া বলতে হয় না, সেটা তুই জানিস না? আমি বিড়বিড় করে বললাম, ইস শখ তো, ডং দিকে বাঁচি না, মরে যাব, তাও তোর মতো হনুমানকে বিয়ে করব না। আমার জীবনটা নরক বানিয়ে ফেললো। কি বললি তুই? আমার মতো হনুমানকে বিয়ে করবি না? তোর জীবনকে নরক বানিয়ে দিয়েছি? ভালো ছিলাম, ভালো লাগলো না। এবার আমি তোকে সত্যি সত্যি নরক দেখিয়ে দিব। আর আমাদের বিয়ে তো হয়েই গেছে, তুই আর কি বিয়ে করবি? আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি। আমার সব কথা শুনে নিয়েছে। এবার তো আমার খবর আছে। আমার অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তানভীর আমাকে গাড়ি থেকে নামিয়ে কাঁধে তুলে নিল। আমি হাত পা ছুটছি, ওর পিঠে ইচ্ছে মতো কিল ঘুষি মারছি, তাতেও কাজ হচ্ছে না। রাক্ষসটা নিজের মতো করে বাড়ির দিকে এগোচ্ছে। বাড়ির ভেতর এসে আমাকে নামিয়ে দিয়ে বলল, তুই সোফায় বস, আমি আসছি। আমি মনে মনে বললাম, যা না যা, তাড়াতাড়ি যা। তুই এখান থেকে গেলেই আমি পালাবো, তখন তুই আমাকে পাবি না। তানভীর চলে যেতেই আমি সদর দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু সেখানে গিয়ে আমার নিরাশ হতে হলো। দরজা বাইরে থেকে আটকানো। কে করলো এটা? আমি দরজার সামনেই দাঁড়িয়ে রইলাম। পেছন থেকে তানভীর চেঁচিয়ে বলল, আহারে, দরজাটা বন্ধ হয়ে গেছে। আমার বউটা পালাতেও পারলো না। বাইরে থেকে কে এই কাজটা করলো, তাকে তো শাস্তি দিতেই হয়। কি বলো বউ? কফির মগে চুমুক দিতে দিতে আমার দিকে এগুলো।
ওর মুখে শয়তানি হাসি দেখে নিজের মাথা নিজেরই ফাটিয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। আমার থেকে পালানো এত সহজ না। বিয়ে তুই আমাকেই করেছিস, এ বাড়িতে এসেছিস আমার ইচ্ছাই, যাবিও আমার ইচ্ছাই। আমি দাঁত কিরমির করে ওকে মনে মনে বকছি। ইন্দুরের বাচ্চা, কানা, বান্দর, শয়তান, গিরগিটি, কচ্ছপ, রাক্ষস, বজ্জাত, ইচ্ছে করছে চিবিয়ে খেয়ে ফেলি। আমার জীবনটা ভাজা ভাজা করে ফেললো। এ জীবন আর রাখতে ইচ্ছে করে না। মন চাইছে ওকে মাথায় তুলে আছাড় মারি। তানভীর বোধহয় আমার মনের ভাব বুঝতে পেরেছে, তাই মুখটা গম্ভীর করে বলল, আমাকে বকে কোনো লাভ নেই। শকুনের দোয়ায় গরু মরে না, তেমনি তোর বকা আমার গায়ে লাগবে না। লাগবে কি করে? গন্ডারের চামড়া তো। মাঝে মাঝে মনে হয় ঘুষি মেরে মুখের অবয়বটাই পাল্টে দেই। বজ্জাত কোথাকার। আর মানুষ পেলেই না আমার মতো এত সহজ সরল কিউট মাসুম অবলা ইনোসেন্ট বাচ্চাটাকে না জানি আর কত কি সহ্য করতে হবে। না, এবারের কথাগুলো মুখ ফুটে বলতে পারলাম না। দাঁতের দাঁত চেপে মনে মনেই বেটা তানভীরের কুষ্টিকে ষষ্ঠী করছি। যদি তানভীর এই কথাগুলো শুনতো তাহলে আমাকে মাথা নিচে পা ওপরে দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখতো। কিরে, দাঁতে দাঁত চাপছিস কেন? গত সপ্তাহে তুই আমাকে বাবার হাতে বকুনি খাইয়েছিলি, আমি কিন্তু ভুলিনি। আজ তার সব শোধ তুলব। গত সপ্তাহের কথা মনে হতেই আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমি কিছু না জানার ভান করলাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল গত সপ্তাহে? তোর কিছু মনে নেই? কই না তো। সত্যি? আমার সত্যি মনে নেই। চল, তোকে রুমে নিয়ে সব মনে করিয়ে দেই। আমি এখানেই ভালো আছি। এখানেই বলো, রুমে যাওয়ার কি দরকার? ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো কেন? তুমি কি বাঘ নাকি ভাল্লুক? তার থেকেও বেশি। বাই দ্য ওয়ে, বাড়িতে কিন্তু তুই আর আমি ছাড়া কেউ নেই। তোর আজকে খবর আছে। আমাকে বাবার হাতে বকুনি খাওয়ার মজা তোকে বুঝিয়ে দেব। এতক্ষণে আমার খেয়াল হলো সারা বাড়ি ফাঁকা। আশেপাশে কোনো সার্ভেন্টকেও দেখা যাচ্ছে না। কে জানি কি করে বসে। তানভীরের হাবভাবও ভালো ঠেকছে না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, বাড়ির সবাই কোথায়? বাড়ির সবাই আমার মামা বাড়ি গিয়েছে। আমাকে অনেকবার যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। বাসার সব সার্ভেন্টদের ছুটি দিয়ে দিয়েছি। বাড়িতে একা থাকতে তো ভালো লাগবে না, সেজন্য আমার বউকে নিয়ে এলাম একটু রোম্যান্স করতে, সাথে পুরনো অনেক হিসাব চুকাতে। প্লিজ, আমার ভালো জামাইটা, হ্যান্ডসাম বরটা, নম্র ভদ্র ছেলেটা, শান্তশিষ্টের বাক্সটা, কিউটের ডিব্বাটা, আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই। তোমার সাথে আমি একা একা কি করব? তুমি ভার্সিটিতে চলে যাও, আমি বাড়িতে। ওলে আমার বউটালে, আমি তোমার মিষ্টি মন ভোলানো কথাই পড়ছি না। গত সপ্তাহের কথা আমি ভুলিনি। গত সপ্তাহে আমি তানভীরকে রাস্তার টি স্টলে বন্ধুদের সাথে সিগারেট টানতে দেখেছিলাম। আমি সুন্দর করে ছবি তুলে আমার শ্বশুর মশাইকে দেখিয়েছিলাম, যার ফলে শ্বশুরাব্বা তানভীরকে অনেক বকেছে। আর আমি দাঁত বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিয়েছি। সেই মজার উসুল যে এভাবে দিতে হবে সেটা ভাবিনি। আমি কান ধরে ওকে বললাম, সরি, আমি ওই দিন ভুল করেছিলাম। আমি কান ধরেছি, এবার তো ছেড়ে দে। আমার মতো ছোট একটা বাচ্চার সাথে তুই এমন করতে পারিস না। কি, তুই ছোট বাচ্চা? 2 দিন পর বাচ্চার মা হয়ে যাবে, আর এখন নিজেকে বাচ্চা বলে দাবি করিস? ছেড়ে দে না, সরি বললাম তো। না না না, এভাবে হবে না। আজকে সারাদিন তুই আমার কথা শুনবি, সব কাজ করে দিবি, তাহলেই তোকে মাফ করব, নইলে না। আমি তো এখনো এই বাড়ির বউ হয়ে আসিনি। এখনই যদি তোর সব কথাও কাজ করে
তাহলে ভালো দেখায় বল। তানভীর রেগে আমার সামনে এসে হাত দুটোকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোর আর আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, এখন শুধু তোকে আমাদের বাড়িতে উঠিয়ে আনতে বাকি। সো কান খুলে শুনে রাখ, 1 বছর আগেই তুই এই বাড়ির ও আমার বউ হয়ে গেছিস। আমার কথা শুনবি না তো কার কথা শুনবি? এই ছেলে হুটহাট রেগে যায়, মাঝে মাঝে মনে হয় ইটের বাড়ি মেরে মাথা ফাটিয়ে 2 ভাগ করে দেই। ঠিক আছে, আমি তোর সব কথা শুনবো, এবার হাতটা ছাড়, ব্যথা পাচ্ছি তো। গুড গার্ল, আমার সাথে রুমে আয়। তোর রুমে কেন? বেশি কথা বলবি না। আমি কথা না বাড়িয়ে চুপচাপ ওর পেছন পেছন চলে এলাম। রুমে ঢুকতে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমার বুকটা ধক করে উঠল। ছেলেটার মতলব মোটেই ঠিক লাগছে না। তুই দরজা আটকালি কেন? আমার রুম, আমি যা খুশি তাই করব, তোর কি? বজ্জাতের সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে না, কি জানি আবার উল্টাপাল্টা কিছু করে বসে কিনা। তানভীর বেডে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। তোর সাথে বকবক করে আমার মাথা ধরে গেছে, আমার মাথায় ওষুধ লাগিয়ে একটু টিপে দে তো। কি? বেশি কথা বলতে না করেছি, নইলে কিন্তু আমি রোমান্সের মোডে চলে যাব, তখন আমাকে ছাড়াতে পারবি না। ওর কথা শুনে আমার দম বন্ধ হবার উপক্রম। আমি ওষুধ নিয়ে ওর মাথায় লাগাতে শুরু করলাম। তানভীরের পাশে বসতেই ওর মাথাটা আমার কোলে রাখলো। কিছু বলতে পারছি না, করতেও পারছি না, আবার শুইতেও পারছি না। আমি এখন ঘুমাবো, তুই এভাবেই থাকবি। যদি ঘুম থেকে উঠে না পাই তোর খবর আছে। মনে মনে বললাম, আমার ঘুম নষ্ট করে নবাবজাদা আরামে ঘুমাবে? খাটাসটা, তুই একবার ঘুমিয়ে তো দেখ, আমি আজও যাব কালও যাব, তুই আমাকে খুঁজে পাবি না। পরেরটা পরে দেখা যাবে। খবর তুই আমার কি নিবি? খবর তো নিব আমি তোর। ঔষধ লাগিয়ে আমি মাথা টিপে দিচ্ছি। মাথা টেপার সাথে সাথে ওকে বকছি। কিছু সময় পর তানভীর ঘুমিয়ে পড়ল। ওকে আস্তে করে বালিশে শুইয়ে দিলাম। পা টিপে টিপে দরজার সামনে গেলাম। দরজার হাতলে হাত রাখতেই পুরো রুমে সাইলেন্ট বেজে উঠল। ভয়ে কাঠ হয়ে আছি। পেছনের দিকে ঘুরতে গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। মানা করেছিলাম না আমার কাছ থেকে উঠতে, শুনিসনি কেন? আমি এত বুদ্ধ নই, আমি ভালো করে জানতাম তুই এখান থেকে পালাবি, তাই আগের থেকে সব রেডি করে রেখেছিলাম। আমার চোখটা লাগাতে দেরি, তোর পালাতে দেরি নেই। তোর এত কি সমস্যা? তুই কি অন্য কোনো ছেলের সাথে আছিস? নিজের হাজব্যান্ডের সাথে রয়েছিস, তারপরও তুই এমন কেন করিস? তুই কি আমাকে একটু বোঝার চেষ্টা করিস না? না, এর মধ্যেই তোকে ঘরে তুলতে হবে। খুব বেড়ে গেছিস, তোর বার আমি কমাচ্ছি। ভেবেছিলাম তোকে বিকেলবেলা দিয়ে আসব, কিন্তু না, বাবা মা 10 দিনে না আসা পর্যন্ত তুই আমার কাছেই থাকবি। তানভীরের কথা শুনে আমি গাল ধরে ফ্লোরে বসে পড়লাম। হাত পা ছড়িয়ে কপাল চাপড়াতে মরা কান্না শুরু করে দিলাম। মা গো, আমি কোন দজ্জালের হাতে পড়ে গেছি গো। আল্লাহ, আমার মতো ছোট্ট অবলা শিশুটাকে এমন ভাবে কষ্ট দিচ্ছ কেন গো? আগে জানলে বিয়ে করতাম না গো। একবার ভুল করেছি তো, কি হয়েছে? জীবনে আর বিয়ে করবো না গো। কে কোথায় আছো গো? আমায় বাঁচাও গো এই বজ্জাতের হাত থেকে। হারামজাদা, তোকে আমি ডিভোর্স দিব। এতক্ষণ আমার কথা শুনে তানভীর বেডে আরাম করে বসে খুব মজা পাচ্ছিল। 2 গাল হাতে দিয়ে মিটমিট করে হাসছিল। ডিভোর্স শব্দটা শুনেই রেগে আমার কাছে এলো। এবার ডান কানের নিচে জোরে একটা কষিয়ে থাপ্পড় মারলো। আমি এবার আর সহ্য করতে পারলাম না, সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেলাম। পরের আগে শুনতে পেলাম তানভীর বলছে, তোকে আমি বিয়ে করেছি কি ডিভোর্স দেওয়ার জন্য? তুই চাস বা না চাস
সারা জীবন তোকে আমার সাথে কাটাতে হবে। আমি তোকে কখনো ছাড়বো না। তোকে ছাড়লে যে আমি বাঁচতে পারবো না। কেন বুঝিস না তুই আমাকে? তারপর কি হয়েছে আমি আর কিছু জানি না। গত 1 ঘন্টায় আমি 4টা থাপ্পড় খেয়েছি। তানভীরের সাথে বাকি জীবন কাটালে আমার গালের চামড়া থাকবে না। এভাবে ঘন্টায় ঘন্টায় 4টা থাপ্পড় খেলে আমি একদম গিনিস বুকে নাম উঠিয়ে ফেলবো। সব যোগাযোগ মাধ্যমের হেডলাইনে লেখা থাকবে, স্বামীর হাতে থাপ্পড় খেয়ে বিশ্ব রেকর্ড করলো এক নারী। বিয়ে করে আমি ফাইসে গেছি। তাই সবাইকে একটা কথা বলি, জীবনে বিয়ে করেন না। বিয়ে করলে আমার মতো জীবনটা তেজপাতা টু বাঁশপাতা হয়ে যাবে। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।